এই যে তোমাকে বাজার থেকে যা যা আনতে বলেছি সব মনে আছে তো? মনে থাকবে কি থাকবে না জানি না, তাই আমি কাগজে একটা ফর্দ বানিয়ে নিয়েছি। গোপাল দাদা, পুটির মায়ের দাঁতের যন্ত্রণাটা আরো বেড়েছে। কাল সারা রাত যন্ত্রণায় ছটফট করেছে। আমাদের বৈদ্যমশাই দাঁতের শল্য চিকিৎসা শিখতেই বাইরে গেছেন, আজকের মধ্যেই আশা করি চলে আসবেন। কিন্তু ও যে আর পারছে না। শোনো, তুমি একটা তুলোর মধ্যে লবঙ্গ তেল দিয়ে পুটির মায়ের যে দাঁতে ব্যথা হচ্ছে তার গোড়ায় রাখো। বৈদ্যমশাই এলে আমি তোমাদের বাড়িতে যেতে বলছি। আচ্ছা গোপাল দাদা। যাই, বাজার থেকে চটপট ঘুরে আসি, এরপর আবার রাজসভায় যেতে হবে। উফ, কি গরম রে বাবা, ছাতা নিয়ে বেরোলে ভালো হতো। এই তো সামনে আখের রস বিক্রি হচ্ছে, একটু আখের রস খাই, শরীরটা বেশ চাঙ্গা লাগবে। ভাই, আখের রস কত করে দিচ্ছ? 1 ভাঁড় 10 আনা গোপাল দাদা। দাও দেখি 1 ভাঁড়। আরে, এই যন্ত্রটা কিন্তু দারুণ। ওই আমাদের রাজ্যের বিজ্ঞানী মশাইয়ের অবদান। এই নাও গোপাল দাদা। আহ, শান্তি। এই নাও ভাই, তোমার 10 আনা। কি রাজবৈদ্য, এই ফিরছ নাকি? হ্যাঁ, এতদিন আমি দাঁতের চিকিৎসার ব্যাপারে তেমন কিছুই জানতাম না, এবার সব শিখে এসেছি। ভালোই করেছো, তুমি একেবারে প্রথম রোগীকে দেখে তারপর রাজসভায় এসো। প্রথম রোগী? পুটির মা গো, কালকে সারা রাত যন্ত্রণায় ঘুমোতে পারেনি। আরে আর বলো না, কদিন আগেই পুঁটির মাকে নিয়ে পুঁটির বাবা আমাদের বাড়িতে এসেছিল। দেখলাম ওই বাড়ির দাঁতে বিস্তর সমস্যা। সেই জন্যে দাঁতের শল্য চিকিৎসা শিখতে চলে গেলে? ঠিক তাই, আমি ব্যথা কমার পথ্য দিয়ে এসেছিলাম। দেখি এবার দাঁতটা তুলেই দিতে হবে। তাহলে তুমিও পুটিদের বাড়িতে যাও, আমি বাড়িতে থলে রেখে আসছি। আজ না হয় দুজনে একটু দেরি করেই রাজসভায় যাব। বেশ বেশ। দেখুন মহারাজ, দেখুন আজকে রাজবৈদ্য আসেনি, আর ওদিকে গোপালও ডুব দিয়েছে। এই আনন্দে আমাদেরও ছুটি দিয়ে দিন মহারাজ। কি আনন্দে? এই গরমে বাড়ি বসে একটু আমপানার শরবত খাবো আর ঘুমাবো। রাজ্যের সেনাপতি যদি বিশ্রামের কথা বলি, তাহলে আমার আর কিছুই বলার নেই। এই তো দাঁতটা পুরো পোকায় খেয়ে নিয়েছিল। এখন দুদিন কোনো কথা বলা যাবে না, শুধু জল বা তরল জাতীয় খাবার খাবে। ওই তো গোপাল আর রাজবৈদ্য দুজনে একসাথে রাজসভায় ঢুকছে। রাজবৈদ্য মশাই ওনার জীবনের প্রথম শল্য চিকিৎসা করছিলেন, তাই আমিও দেখছিলাম। তা কি রাজবৈদ্য, সফল হয়েছ? হ্যাঁ মহারাজ, পুঁটির মায়ের একটা মাড়ির দাঁত পোকায় খেয়ে নিয়েছিল, সেটাই তুলে দিলাম। ভালোই হলো, আমাদের রাজ্যে কোনো দাঁত তোলার বৈদ্য বা চিকিৎসক ছিল না। এখন তুমি সাধারণ রোগ ব্যাধি নিরাময়ের সাথে সাথে দাঁতের চিকিৎসাও করবে। কিন্তু মহারাজ, একটা যে সমস্যা আছে। আবার কি সমস্যা? আমি যে দাঁতের শল্য চিকিৎসা করি এটা তো আর রাজ্যবাসী জানে না, তাই কতজন আর আমার কাছে আসবে সে নিয়ে আমার সন্দেহ আছে। মানে তুমি চাইছো যাতে তোমার কাছে বেশ কিছু রোগী তাড়াতাড়ি আসুক, যাতে তুমি অনুশীলনও করতে পারো, তাই তো? একদম ঠিক ধরেছেন মহারাজ, কাজ না করলে হাত পাকাবো কি করে? তাহলে ঢেড়া পিটিয়ে বলে দিলেই তো হয়। এতে তেমন ভালো কাজ হবে বলে মনে হয় না। তা তুমি কি বলতে চাইছো গোপাল? প্রচার হবে, কিন্তু একটু অন্যভাবে। কিভাবে? আজ বিকেলে আমি রাজবৈদ্যর হয়ে প্রচার করব, শুনে নেবেন। বেশ। শুনুন শুনুন শুনুন, আমাদের
আমাদের কৃষ্ণনগরের রাজবৈদ্য এখন দাঁতের শল্য চিকিৎসাও করছেন। যারা যারা আমাদের রাজবৈদ্যের কাছে দাঁত তোলাবেন তাদের দাঁত তোলার পরে দুদিন কোনো শত্রু থাকবে না। চিকিৎসার সময় সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত। এসব তুমি কি উল্টো পাল্টা কথা বলছো গোপাল? উল্টো পাল্টা না, আপনি দেখুন না আপনার বাড়িতে লোকজন আসে কি না। আর কেউ যদি জিজ্ঞাসা করে যে এই রকম প্রচারের কারণটা কি, তাহলে বলবেন রাজসভায় আমার সাথে কথা বলতে আমি বুঝিয়ে দেব। বেশ। তোকে বারবার বলি এত মিষ্টি গুড় কাঠি খাস না। কি করবো বাবা, কি ব্যথা। বাড়ি আছেন নাকি বৈদ্যমশাই? হ্যাঁ, আছি আছি। এই আমার ছেলেটার না দাঁতে খুব ব্যথা দুদিন ধরে। দেখছি। তা আপনাকে তো এই রাজ্যে আগে দেখিনি। আমি পাশের রাজ্য থেকে আসছি। শুনলাম আপনার কাছে দাঁতের শল্য চিকিৎসা করালে আগামী দুদিন কোনো শত্রু থাকবে না। ঠিকই শুনেছেন। বেশ, তাহলে বলুন কেন থাকবে না? আগে চিকিৎসাটা করি, তারপর বলছি। আর চিন্তা নেই, এখন দুদিন কোনো কথা বলা যাবে না। এবার তো বলুন আমার ছেলের আগামী দুদিন কোনো শত্রু থাকবে না কেন? আজকে রাজসভায় চলে আসুন, ওখানে গোপাল এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেবেন। তা বৈদ্য, তোমার কাছে আজকে কেউ এসেছে? সকাল সকাল দাঁত তুলে এলাম মহারাজ। বাবা, একদিনের প্রচারই এই ব্যাপার? মহারাজ, মহারাজ, বাইরে কয়েকজন অপেক্ষা করছে, তারা গোপাল দাদার থেকে কিছু জানতে চায়। তাদের ভিতরে আসতে বলো। আজ আমার ছেলে বৈদ্যমশাইয়ের কাছে একটা দাঁত তুলিয়েছে। আমি জানতে চাই প্রচার অনুযায়ী আমার ছেলের নাকি আগামী দুদিন কোনো শত্রু থাকবে না, সেটা কেন বলা হয়েছে? বলতে পারি, কিন্তু কথা দিতে হবে। এই কারণটা বাইরে আর কাউকে বলা যাবে না। বেশ, বলবো না। বাংলায় একটা প্রবাদ আছে, বোবার শত্রু নেই। মানুষ সাধারণত কথার বিনিময়ে মতবিরোধ, বিবাদ বা শত্রুতা করে। যে ব্যক্তি কথা বলতে পারে না, তাই তার সঙ্গে কথা বলে মতবিরোধ হওয়ার কোনো সুযোগই নেই। মানে যার যার দাঁত তোলা হবে তারা তো আগামী দুদিন কথা বলতে পারবে না। আর কথা না বললে কোনো বিবাদ হওয়ার ব্যাপার নেই। আর বিবাদ না হলে কারো সাথে শত্রুতাও হবে না। কি এই জন্যই তুমি হাসির রাজা গোপাল ভাঁড়। কে তোমার কথা শুনতে যাবে? একদিন না হয় প্রচারের চমকে এলো, এরপর কিভাবে আসবে শুনি? এরপর রাজবৈদ্যের সুনামেই লোকজন ছুটে ছুটে আসবে। বাহ বাহ বাহ, তোমার কত জ্ঞান! মহারাজ, এই কথা শুনে আমার মাথাতেও একটা বুদ্ধি এলো। অল্প পুঁজিতে শুধু প্রচারের জোরে এত রোজগার করব না, গোপাল হাঁ করে দেখবে। নিশ্চয়ই কোনো লোক ঠকানোর কথা ভাবছেন। মোটেই না। আচ্ছা, আগামী 3 দিন ব্যাপী মেলা হবে, সেখানেই তোমরা দুজনে তাহলে ব্যবসা করো। বেশ, করব। যে সবচেয়ে বেশি রোজগার করবে তাকে আমি 50 মোহর পুরস্কার দেব। রাজি। মেলার শেষে আমার প্রশংসায় পঞ্চমুখ হবেন সবাই, দেখে নেবেন। খুব তো বড় মুখ করে বলে এলেন যে ব্যবসা করবেন মেলার মাঠে। তা আপনি কি ব্যবসা করবেন শুনি? ভাগ্য পরীক্ষার দোকান দেব। মানে আমি বিভিন্ন মেলায় দেখেছি যে একটা দোকানে নিচের দিকে হেলানো অবস্থায় একটা পাতলা কাঠের পাটাতন থাকে। সেই পাটাতনের উপরে 1 থেকে 6 অবধি সংখ্যা লেখা থাকে, তাই তো? হ্যাঁ, যারা মেলায় ভাগ্য পরীক্ষা করতে আসবে তাদের ভাপা লোহার 6টা বল দেয়া হবে। যদি ওই 6টা বলই
নম্বর লেখা খোপের মধ্যে ঢোকাতে পারে তাহলে প্রথম পুরস্কার পাবে। আমিও ওটারই দোকান দেব, কিন্তু শুধুমাত্র একটাই পুরস্কার থাকবে। 6টা বল 6 নম্বর খোপের মধ্যে ফেলে কেউ যদি 36 করতে পারে তাহলে সে পাবে 100 মোহর উপহার। আরে খেলার জন্য কত মোহর লাগবে? 1 মোহর। আপনি কিন্তু জেনে বুঝে বিপদ ডেকে আনছেন। একজন কেউ ফেলে দিলেই আপনার হাত থেকে 100 মোহর ফসকে যাবে। আরে মেলার ভিড়ে যদি আপনি পুরস্কার না দেন তাহলে জনতার একটা মারও ফসকাবে না। আরে সেই জন্যই তো তোদের পোষা। তোদের মধ্যে যে কোনো একজন ওই কাঠের পাটাতনের নিচে লুকিয়ে থাকবি। যখনই দেখবো কেউ 36 করে ফেলছে আমি গলা ঠাকরাবো আর তোরা কাঠের পাটাতনটা হালকা করে নিচ থেকে নাড়িয়ে দিবি। এটা তো দারুণ বুদ্ধি। কি বলছো গোপাল, তুমি আখের রসের দোকান দেবে? হ্যাঁ, এই গরমে আখের রসের বেশ চাহিদা। তোমার বানানো ওই যন্ত্রের চাকা ঘোরাবো আর আমার ভাগ্যের চাকা ঘুরবে। সে ঠিক আছে, আমার কয়েকটা যন্ত্র বানানোই আছে। তুমি না হয় মেলায় ব্যবহার করো 3 দিন। ব্যাস, আর চিন্তা নেই। এবার শুধু জমিয়ে আখের রস বিক্রি করব, সাথে বিভিন্ন মশলা, বরফ আর পাতিলেবুর রস দেব। এই দোকানের পানীয় খেয়ে মন হবে বশ। গোপাল ভাঁড় নিয়ে এসেছে ঠান্ডা আখের রস। আরে গোপাল দাদা, তুমি আখের রস বিক্রি করছো? ঠান্ডা আখের রস কত করে গো গোপাল দাদা? 1 ভাঁড় মাত্র 10 আনা। 6 ভাঁড় দাও। এক্ষুনি দিচ্ছি। আসুন আসুন আসুন, সবাই আসুন। আসুন আসুন আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, ভাগ্য পরীক্ষা করুন। 1 মোহরে 100 মোহর। ভাগ্য পরীক্ষা করুন। মন্ত্রী মশাই বলেন কি 1 মোহরে 100? তুমিও ভাগ্য পরীক্ষা করাবে নাকি? একবার বাজিয়ে দেখতে দোষ কি? দাও, আখের রস খেয়ে বরং চলে যাই। এই তো হয়ে এসেছে। এই নাও, ধরো। কি মন্ত্রী, ব্যবসা কেমন চলছে? ভালোই। আপনি একবার ভাগ্য পরীক্ষা করে দেখবেন নাকি মহারাজ? না না না, আমি এসবে নেই। জানি আপনার কাছে 100 মোহর নস্যি, তবুও 1 মোহরের বিনিময়ে চেষ্টা করে দেখুন না। আচ্ছা, এত করে বলছো যখন, দেখি। 1 মোহরে 6টা বল। বাবা বাবা বাবা, দেখুন মহারাজ চেষ্টা করে। এই তো একটা 6 পড়েছে, আবার চেষ্টা করুন। জয় মা জয় মা। আবার 6। সাবাস। দেখুন হয়ে যেতে পারে, আর তো মাত্র 4টে বাকি। দেখি তৃতীয়টা। আরে পাস, আবার 6। নিন খেলুন। এই যা, হলো না। আরেকবার প্রথম থেকে চেষ্টা করবেন নাকি মহারাজ? না, এবারেও হলো না। 2 মোহর জলে। অন্য সব জায়গায় বাকি সংখ্যাতেও পুরস্কার থাকে, আপনার এখানে নেই কেন? আমার এখানে ধামাকা পুরস্কার, তাই বাকি আর কিছু রাখিনি। 36 করতে পারলেই 100 মোহর। এই নাও মন্ত্রী, 2 মোহর। কি মন্ত্রী মশাই, আর তো মেলায় লোকজন নেই, বাড়ি যাবেন না? তুমি যাও না, আমি একটু পরে যাব। বেশ, আমি এগোলাম। গোপাল আর মন্ত্রী, তোমাদের কার কেমন রোজগার হয়েছে একদিনে? মহারাজ, কালকে আমার 7 মোহর 20 আনা রোজগার হয়েছে। আমার 70 মোহর, কিন্তু খরচ কিছুই হয়নি, কারণ কেউ 36 করতে পারেনি মহারাজ। বাহ বাহ বাহ,
আমি তো বলেছিলাম আমি যখন ব্যবসা করব গোপাল আমার ধারে কাছে দাঁড়াতে পারবে না। বেশ, এখনো তো আজ আর কাল দুদিন মেলার বাকি আছে। দুদিনেও আমার দুটো কানা করিও খরচ হবে না, শুধুই রোজগার। গোপাল যতই প্রচার করুক আর যতই ভালো আখের রস বানাক না কেন, আমার ব্যবসাকে টপকাতে পারবে না। ঠিক আছে, আজকে আমি একবার ভাগ্য পরীক্ষা করে দেখবো। আমার দোকানে সুস্বাগতম। নাও সেনাপতি, চেষ্টা করে দেখো। দিন বল। আমিও সেনাপতির খেল দেখতে এলাম। প্রথম বল, এই যে গড়িয়ে 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 6 নম্বর। সাব্বাস সেনাপতি। আবার 6, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আরেকটা ফেলতে হবে। নাও সেনাপতি। ষষ্ঠ বল, এই যা, হলো না। এটা কি হলো? আবার চেষ্টা করো তো সেনাপতি। হ্যাঁ, 3টে হয়ে গেছে, এবার 4 নম্বর। এই যা, 4 নম্বরে চলে গেল। ধুর চাই। ব্যাপারটা কি? মন্ত্রী মশাই গলা খুসখুস করার পরের বলটাই পরপর দুবার অন্য ঘরে পড়ল। নিশ্চয়ই কোনো রহস্য আছে। না, আজকে রাতে ব্যাপারটা দেখতে হবে। চলুন মন্ত্রী মশাই, পুরো মাঠ ফাঁকা, একা একা মশা মারবে নাকি? আমি পরে যাব, তুমি যাও তো। বেশ। ব্যাপারটা কি? আমাকে তো নজর রাখতে হচ্ছে। না, একটা গাছের পিছনে লুকিয়ে পড়ি, মন্ত্রী মশাই গেলে ওনার পিছু নেব। দেখুন মন্ত্রীমশাই, পরপর 2 দিন আমি পাটাতনের নিচে ছিলাম। আগামীকাল ঘরটাকে থাকতে বলুন। বেশ, তাই হবে। আর অত জোরে গলা খাঁকড়াবেন না, কেউ যদি সন্দেহ করে ব্যাপারটা বুঝতে চায় মুশকিল হয়ে যাবে। আরে কেউ বুঝবে না, অনেক রাত হলো, চল 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 চল। আচ্ছা, এই ব্যাপার। তাই ভাবি 2 দিন ধরে একটাও কেউ পারলো না কেন। কাল আমিও মজা দেখাবো। বাবা চলে এসেছেন দেখছি। এত চাহিদা না আমার এই ভাগ্য পরীক্ষার, তাই আগে আগে চলে এসেছি। মন্ত্রীমশাই, আপনাকে মহারাজ এক্ষুনি ডাকছেন। এখন কেন? সে তো জানি না, চলুন। এই বেটা ঘটা, এবার বেরো। এ কি গোপাল দাদা, তুমি? হ্যাঁ আমি। খুব চালাক ভেবেছিস না? মন্ত্রী মশাইয়ের খেলা আজকে শেষ। প্রহরী, একে ধরে নিয়ে যাও। বিজ্ঞানী, তুমি তোমার চুম্বক নিয়ে এসেছো তো? হ্যাঁ, এবার 6 নম্বরের নিচে একটা টান টান করে সমান রেখা টানতে হবে, আগা থেকে গোড়া অবধি। তুমি তো সব সকালে বুঝিয়েই দিয়েছো, দাঁড়াও দাগটা টেনে নি। একদম 6 নম্বর খোপ অবধি যাচ্ছে, সেই অনুযায়ী টান টান করে দাগ টানো। টানছি, তুমি বাইরে নজর রাখো। নজর রাখছি। কাজ হয়ে গেছে, তুমি একবার অনুশীলন করে দেখে নাও। হ্যাঁ দেখছি। শুরু করো। শুরু করছি। একদম পাক্কা আছে। দূর, কেউ ডাকেনি, অকারণে সময় নষ্ট করলো। কতগুলো খদ্দের ফিরে গেছে কে জানে। কি হলো মন্ত্রী মশাই, এত রাগ কিসের? রাগ হবে না, ওরই বেটা আমার সাথে মজা করছিল। বেশ, অনেকজন খদ্দের ফিরে গেল, আমার কত ক্ষতি হয়ে গেল। আমি খেলে আপনার ক্ষতিপূরণ দিতে পারি। কি তুমি খেলবে? হ্যাঁ, ভাগ্য পরীক্ষা করতে দোষ কোথায়? ওই তো বেশ কয়েকজন সভাসদেরা আসছেন, সবার সামনেই খেলবো। তাহলে শুরু করি। হ্যাঁ, শুরু করো। এই বল যা, 6 নম্বরে যা। আরে বাস, গোপালের ফেলাপল তো গড়ালো না, সোজা 6 নম্বরে চলে গেল। এই দেখুন, আবার যাবে। বলকে আমি বলবো, বল কথা শুনবে। এই বল যা তো, 6 নম্বরে যা। আবার 6, আবার 6। আবার 6। কি এটা কি হচ্ছে? যা বল, এটাও 6 নম্বরে যা। আবার 6,
100 মোহর। হ্যাঁ এটা কি করে হলো? দিন মন্ত্রী মশাই 100 মোহর দিন। ইয়ে না মানে মন্ত্রী দাও বলছি। আমি আবার খেলবো। 6 আবার 6। আবার 100 মোহর। আর নেই। এই ঘটা আরে কি করছিসটা কি? ঘটা নেই মন্ত্রীমশাই, আমি আছি। আর আছে আমার চুম্বক। মানে মানে তোমার কারসাজি ধরা পড়ে গেছে মন্ত্রী। গোপাল আমাদের সব বলেছে। হ্যাঁ, আপনি যেমন ছলনা করে ভাগ্য পরীক্ষার ব্যবসা করছিলেন, তেমনি গোপালও ছলনা করে আপনার ব্যবসা উল্টে দিল। তাহলে শেষমেশ কে জিতলো? হাসির রাজা, জ্ঞানীর রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। লোকের ভাগ্য পরীক্ষা করছিলাম আর আমারই দুর্ভাগ্য নেমে এলো।